জাতীয় থেকে আন্তর্জাতিক, প্রান্তিক জনপদ থেকে নগর, চারপাশে ঠিক কী ঘটছে তা নিয়ে আয়োজন এখন চারদিক। আপনার সঙ্গে আছি মোর্শেদ মিয়াজি। সংস্কারের মতো পার্থক্যের বিষয়গুলো সিদ্ধান্ত গ্রহণের চূড়ান্ত পর্যায়ে আছে জানিয়েছেন ঐকমত্য কমিশনের সহ সভাপতি ডক্টর আলী রিয়াজ। কমিশনের দ্বিতীয় পর্যায়ের ১৬তম বৈঠকের সূচনা বক্তব্যে তিনি বলেন, জোর করে কোনো কিছু চাপিয়ে দিতে চায় না কমিশন। সকালে রাজনৈতিক দলগুলোর সাথে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে বৈঠকে তিনি আরও বলেন, ঐকমত্যে পৌঁছাতে আগামী ১০ দিনের মধ্যে দ্রুত সিদ্ধান্ত নেওয়া হবে। বলেন, পূর্ববর্তী আলোচনার অধিকাংশ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের পর্যায়ে চলে এসেছে, তাই ৩১ জুলাইয়ের মধ্যে ঐকমত্যে পৌঁছাতে চায় কমিশন। সংস্কার প্রস্তাব নিয়ে দীর্ঘ আলোচনায় যাবার সুযোগ নেই উল্লেখ করে বলেন, দ্বিমতের বিষয়গুলো জুলাই সনদে উল্লেখ থাকবে। এ সময় তিনি আরও বলেন, কমিশন যে সংস্কার গুরুত্বপূর্ণ মনে করে সেটাই তারা উপস্থাপন করেছে। যেগুলোকে আমরা গুরুত্বপূর্ণ বলে বিবেচনা করেছি সেগুলো পুনর্বার আলোচনার জন্য উপস্থাপিত হয়েছে। সেগুলোর বিষয়ে অন্তত পক্ষে 8টি বিষয়ে আমরা একমতের জায়গায় আসতে পেরেছি। তার মধ্যে কোনো কোনো ক্ষেত্রে নোট অফ ডিসেন্টের বিষয় থেকেছে। যদি আমরা ঐকমত্যে 31 তারিখের মধ্যে পৌঁছতে চাই এবং যেটা আমাদের বাধ্যবাধকতা বলে আমি মনে করি, সেখানে পৌঁছতে হলে আগামী আজকে সহজে 10 দিন, সেক্ষেত্রে আমাদেরকে দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। কমিশন মনে করে যে এগুলি গুরুত্বপূর্ণ, সেই যে কারণে উপস্থাপন করা হয়েছে, কিন্তু আমরা জোর করে কিছু চাপিয়ে দিতে চাইনি, কখনো চাইব না। বিগত 3 নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও ভোট গ্রহণ কর্মকর্তাদের তথ্য জানতে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকদের চিঠি দিয়েছে নির্বাচন কমিশন। পিবিআই এর অনুরোধে মাঠ পর্যায় থেকে এই তথ্য সংগ্রহ করছে নির্বাচন কমিশন। 22 জুন শেরেবাংলা থানায় বিগত 3 নির্বাচন সংশ্লিষ্টদের বিরুদ্ধে মামলা হলে 3 জুলাই ইসিকে চিঠি দেয় পিবিআই। আওয়ামী লীগ শাসনামলের বিগত 3 জাতীয় নির্বাচন ছিল বিতর্কিত, একতরফা ও জালিয়াতি করে নির্বাচন এসব দলটি জিতে এসেছিল বলে অভিযোগ রয়েছে। আর এসব নির্বাচন আয়োজনে বড় ভূমিকা ছিল ওই সময়ের নির্বাচন কমিশন সহ ভোট গ্রহণের সঙ্গে জড়িত সকল কর্মকর্তাদের। তদন্তের স্বার্থে বিগত 3টি নির্বাচনের দায়িত্ব পালনকারী রিটার্নিং অফিসার, প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার এবং পোলিং অফিসারদের বিস্তারিত তথ্য নির্বাচন কমিশনের কাছে চেয়েছে পিবিআই। মাঠ পর্যায় থেকে তথ্য পাওয়ার পর নির্বাচন কমিশন পিবিআইকে এসব তথ্য সরবরাহ করবে। সরকারি চাকরিতে জুলাই যোদ্ধাদের জন্য কোনো কোটা থাকছে না বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুকী আজম। সকালে সচিবালয়ে গণ অভ্যুত্থানে জুলাই যোদ্ধা এবং শহীদ পরিবারের জন্য মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ে নেওয়া কার্যক্রমের বিষয়ে সাংবাদিকদের ব্রিফিংকালে একথা বলেন তিনি। না না, ওইভাবে কেউ দেখছে না, ওইভাবে আমরাও দেখছি না। ফ্ল্যাট দেয়া কিংবা চাকরির কোটা দেয়া এইসব বিষয় নাই। পুনর্বাসনের কর্মসূচি আছে। পুনর্বাসন নানানভাবে হতে পারে, তাদের প্রশিক্ষণ দিয়ে যার যার যোগ্যতা অনুযায়ী তিনি যেভাবে পুনর্বাসিত হতে চান, অথবা আত্মকর্মসংস্থানের জন্য যদি তিনি হাঁস মুরগি কিংবা পশুপালন করে, মৎস্য পালন করে যেভাবে উনি ওনার জীবিকা সংস্থান করতে চাইবেন, সেই ধরনের সুবিধাদি সরকারের পক্ষ থেকে গ্রহণ করা হবে। বিএনপি নেতা ইশরাক হোসেন অপরিণত আচরণ করছেন। জুলাই অভ্যুত্থানে তার যে ভূমিকা ছিল সেই অবস্থান ফিরে আসার আহ্বান জানিয়েছেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। সকালে জুলাই পদযাত্রায় 21তম দিনে খাগড়াছড়ি যাওয়ার আগে চট্টগ্রামে এই আহ্বান জানান তিনি। এ সময় হরতালের নামে আওয়ামী লীগ যা করছে তা সন্ত্রাসী কার্যক্রম। একই সময়ে দলের নিবন্ধন প্রশ্নে এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন বলেন, নিবন্ধনের জন্য যেসব নথিপত্র নির্বাচন কমিশন থেকে চাওয়া হয়েছে তা যথাসময়ে জমা দেওয়া হবে। বিএনপি প্রসঙ্গে বলেন, দলটি যদি মনে করে সংস্কার চলমান প্রক্রিয়া, তাহলে তাদের 31 দফা থেকে বেরিয়ে সামনে এগোতে হবে। বিএনপির আরেকজন মুখপাত্র জনাব ইশরাক রহমান তার বক্তব্যে যেভাবে উলঙ্গ করে কিছু মানুষকে মারার কথা বললেন, তারপরে তার বক্তব্যে যেভাবে কটূক্তি করা, একদম খুব নিম্নমানের শব্দ ব্যবহার করে যেভাবে কথা বললেন, এটা তো নাসিরউদ্দিন পাটোয়ারির বক্তব্যের চেয়ে অনেক ডিগ্রি নিচের বক্তব্য। আওয়ামী লীগ একটা নিষিদ্ধ দল, তাদের হরতাল এগুলো বাংলাদেশের মানুষ পরোয়া করে না, কেয়ারও করে না।
বরং তারা যেটুকু করছে এটা হচ্ছে তাদের জায়গা থেকে চোরাগোপ্তা সন্ত্রাসী কার্যক্রম। কিন্তু বিএনপির আর একটা কথা যে সংস্কার চলমান প্রক্রিয়া, সেটা কিন্তু আসলে সাযুজ্যপূর্ণ হয় না। সংস্কার যদি চলমান প্রক্রিয়ায় হয়ে থাকে বিএনপির তরফে, তাহলে 31 দফাকেও তো চলমান করতে হবে, 31 দফা থেকেও সামনের দিকে অগ্রসর হতে হবে। সেটাকে 31-এর মধ্যে সীমাবদ্ধ না রেখে সেটাকে 32, 33, 35-এ যেতে হবে। আওয়ামী লীগ সরকারের সময়ে রাজনৈতিক বিবেচনায় যাদের সারের ডিলার দেওয়া হয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন কৃষি উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। বলেন, নতুন নীতিমালার মাধ্যমে সারের ডিলার নিয়োগ দেওয়া হবে। সকালে সচিবালয়ে কৃষি উপদেষ্টা বলেন, কৃষক যেন ন্যায্য দাম পায় সেজন্য ওএমএস এর মাধ্যমেও আলু বিক্রি করা হবে। যারা বাঁচিয়ে রাখছে এর মধ্যে কৃষকদের অবদান কিন্তু সবচেয়ে বেশি। দায়িত্ব নেওয়ার পরেই মানে প্রায় 5টা ডিস্ট্রিক্টে বন্যা হয়েছিল, আর টোটাল এফেক্টেড হয়েছিল প্রায় 24টা জেলা। কিন্তু আমাদের কৃষকরা মানে ওখানে কিছু আউশ ধান এবং আমনেরও কিন্তু ক্ষতি হয়েছিল, কিন্তু কৃষকরা এই পরিশ্রম করে তারা এই বোরো ধানের যে আমাদের একটা এস্টিমেট ছিল তার চেয়ে প্রায় 15 লক্ষ টন বেশি উৎপাদন করছে। দেশের সামগ্রিক আর্থ-সামাজিক উন্নয়নে মৎস্য খাতের অবদান রয়েছে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আখতার। দুপুরে সচিবালয়ে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। এ সময় তিনি আরও বলেন, 22 থেকে 28 জুলাই মৎস্য সপ্তাহের উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। হাওরে আমাদের স্থায়ী জলাশয় অভয়াশ্রম আছে 10টি, ইলিশের জন্য 6টি, হালদা নদীতে 1টি এবং কাপ্তাই হ্রদে 6টি অভয়াশ্রম গড়ে তোলা হয়েছে, যা মৎস্যজীবীরাই পরিচালনা করেন। আমাদের দৃঢ় বিশ্বাস, দেশে অভয়াশ্রম পরিচালনা করতে পারলে দেশীয় মাছের প্রাপ্যতা বাড়বে। আপনারা জানেন যে আমরা চেষ্টা করছি যে দেশীয় মাছ যেটা হারিয়ে যাচ্ছে সেটাকে যেন আমরা রক্ষা করতে পারি। আমরা অভয়াশ্রম বাড়াবার জন্য আইনি পদক্ষেপ নিয়েছি। তাছাড়া মাইলিশ ও জাটকা সহ অন্যান্য মাছ আহরণ নিষিদ্ধকালে মানবিক সহায়তা কর্মসূচির আওতায় প্রান্তিক প্রকৃত মৎস্যজীবীদের তালিকার ভিত্তিতে ভিজিএর চাল প্রদান করা হচ্ছে। জামায়াতের জাতীয় সমাবেশ দেশ ও জাতির মধ্যে নতুন আশা জাগিয়েছে বলে মন্তব্য করেছেন দলটির ঢাকা মহানগর দক্ষিণের আমির নুরুল ইসলাম বুলবুল। সোমবার সমাবেশ বাস্তবায়ন পরবর্তী সোহরাওয়ার্দী উদ্যানের পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান অগ্রগতি পরিদর্শন শেষে কথা বলেন তিনি। আজ সন্ধ্যার মধ্যে পুরো সোহরাওয়ার্দী উদ্যান ও আশেপাশের এলাকায় পরিচ্ছন্নতা কার্যক্রম শেষ করা হবে। এ সময় দক্ষিণের সেক্রেটারি শফিকুল ইসলাম মাসুদ বলেন, সোহরাওয়ার্দী উদ্যান একটি ঐতিহাসিক স্থান, তাই এটিকে সবসময় স্থায়ীভাবে পরিষ্কার পরিচ্ছন্ন ও মাদক মুক্ত রাখার জন্য আইন শৃঙ্খলা বাহিনী ও সরকারের সজাগ দৃষ্টি রাখা প্রয়োজন। আমাদের পরিকল্পনার অংশ ছিল আমিরে জামাত বাস্তবায়ন কমিটির মিটিং যখন করেছেন সেই দিনই তিনি আমাদেরকে পরিকল্পনার মধ্যে বলে রেখেছিলেন আমরা যেন প্রোগ্রাম শেষ করেই এই ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যান পরিষ্কার করে দেওয়ার দায়িত্ব নেই এবং সেটা যেন কার্যকর করি। রাকসু নির্বাচনের তফসিল ঘোষণা ও বাস্তবায়নের এক দফা দাবিতে অবস্থান কর্মসূচি পালন করছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বেলা 11টায় বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে এই অবস্থান কর্মসূচি শুরু করেন তারা। এ সময় শিক্ষার্থীরা জানান, দীর্ঘ ৩৫ বছর ধরে অকার্যকর হয়ে আছে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ। বর্তমান প্রশাসন রাকসু নিয়ে টালবাহানা শুরু করেছে। রাকসু রোডম্যাপ ঘোষণা করলেও 5 মাসে তফসিল ঘোষণা করতে পারেনি প্রশাসন। দ্রুত সময়ের মধ্যে রাকসু তফসিল ঘোষণা না করলে কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেন তারা। এরপর প্যারিস রোড থেকে বিক্ষোভ মিছিল নিয়ে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের প্রধান ফটকে অবস্থান নেয়। পারমাণবিক ইস্যুতে ব্রিটেন, ফ্রান্স ও জার্মানির সঙ্গে ইস্তাম্বুলে শুক্রবার আলোচনায় বসতে যাচ্ছে ইরান। বৈঠকটি দেশগুলোর উপপররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে অনুষ্ঠিত হবে। আল জাজিরা সহ বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে উঠে এসেছে এমন তথ্য। জানা গেছে, আলোচনা পুনরায় শুরু করতে ব্যর্থ হলে তেহরানের উপর পুনরায় আন্তর্জাতিক নিষেধাজ্ঞা আরোপ করার বিষয়ে সম্প্রতি সতর্ক বার্তা দেয় ফ্রান্স, জার্মানি এবং যুক্তরাজ্য। এর মধ্যেই আলোচনার টেবিলে ফিরতে রাজি হলো
উভয় পক্ষ। এর আগে পারমাণবিক ইস্যুতে 2015 সালে চীন, রাশিয়া, ব্রিটেন, ফ্রান্স ও জার্মানি সহ ইরানের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষরিত হয়। কিন্তু 2018 সালে যুক্তরাষ্ট্র এই চুক্তি থেকে বের হয়ে যায়। তবে 2015 সালে চুক্তির মাধ্যমে মধ্যপ্রাচ্যের এই দেশটির পারমাণবিক কর্মসূচি সীমিত করার পাশাপাশি তার উপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়। এদিকে ক্ষুধা নিবারণের জন্য ত্রাণ কেন্দ্রে গিয়ে লাশ হয়ে ফিরতে হচ্ছে গাজা উপত্যকার নিরীহ ফিলিস্তিনিদের। রোববার একদিনেই 92 অনাহারী সহ 115 ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। একদিনে অনাহারে প্রাণ গেছে 19 জনের। এর বাইরে ইসরায়েলি আগ্রাসনে এখন পর্যন্ত অপুষ্টিতে কমপক্ষে 71 শিশু মারা গেছে। ইসরায়েলি আগ্রাসনে সব মিলিয়ে এখন পর্যন্ত গাজায় প্রাণহানি 58,900 ছাড়িয়েছে। এছাড়া অপুষ্টির মাত্রা বাড়ায় 90,000 নারী ও শিশুর জরুরি চিকিৎসার প্রয়োজন। প্রতি 3 জনের মধ্যে অন্তত একজন কয়েকদিন ধরে না খেয়ে আছে বলে জানিয়েছে বিশ্ব খাদ্য সহায়তা সংস্থা। এর মধ্যে ইসরায়েলি অবরোধে মানবিক সহায়তার অভাবে ক্ষুধায় মানুষ মারা যেতে শুরু করায় 20 লাখের বেশি গাজাবাসীর হতাশার মাত্রাও তীব্র হচ্ছে। এ অবস্থায় গাজায় ত্রাণবাহী ট্রাক ঢোকার অনুমতি দিতে ইসরায়েলের প্রতি জোর আহ্বান জাতিসংঘের। এছাড়া বর্বর আক্রমণ বন্ধের আহ্বান জানিয়েছে পোপ 14 লিও। এবার খেলার প্রসঙ্গ। হার এড়াতে পারলেই শিরোপায় হাত রাখার সুযোগ বাংলাদেশ দলের সামনে। সাফ অনূর্ধ্ব 20 নারী চ্যাম্পিয়নশিপে সন্ধ্যা 7টায় নেপালের মুখোমুখি হচ্ছে বাংলাদেশের মেয়েরা। শিরোপা জেতার জন্য নেপালের দরকার জয়। বিপরীতে ড্র করলেই বাংলাদেশ পাবে আঞ্চলিক এই আসরের শ্রেষ্ঠত্ব। গুরুত্বপূর্ণ এই ম্যাচের আগে কোচ পিটার বাটলার পুরো শক্তির দলকেই পাচ্ছেন। সবশেষ খেলায় নেপালকে 3-2 গোলে হারানোর সুখ স্মৃতিটাও সঙ্গ দেবে স্বাগতিক বাংলাদেশকে। ম্যাচের আগের দিন বাংলাদেশের মেয়েরা সময় পার করেছে রিকভারি সেশনে। তবে কোনো প্রকার অনুশীলন না থাকলেও নেপালের বিপক্ষে কোচ বাটলারের ট্যাকটিক্যাল সামর্থ্যের উপরেই পুরোদমে বিশ্বাস রাখছেন অনূর্ধ্ব 20 নারী দলের ম্যানেজার মাহমুদা আক্তার। নেপালকে নিয়ে পরিকল্পনা টোটালি হচ্ছে হেড কোচের, এটা ফলো আপে আছে টেকনিক্যাল দিকগুলা দিয়ে। আশা করছি এটা আমাদের সাথে শেয়ার করবে, আর আমাদের হচ্ছে ব্যক্তিগতভাবেও সে মতামত নেয় যে তার প্ল্যানটা ঠিক আছে কিনা, বা আমরা যদি কেউ কিছু অ্যাড করতে চাই সেটাও সে এগ্রি করে। সিঙ্গাপুর ম্যাচে খেলা দেরিতে শুরুর কারণে বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে জরিমানা করেছে এশিয়ান ফুটবল নিয়ন্ত্রক সংস্থা AFC। আগামী 1 মাসের মাঝে এই জরিমানার অর্থ পরিশোধ করতে হবে বাফুভেকে। AFCর সবশেষ ডিসিপ্লিনারি কমিটির সভায় বলা হয়, সিঙ্গাপুরের বিপক্ষে বাছাই পর্বের ম্যাচে দ্বিতীয়ার্ধে খেলা শুরু করতে 2 মিনিট দেরি করায় বাংলাদেশের বিপক্ষে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ আনা হয়েছে, যার শাস্তি হিসেবে বাংলাদেশকে $1,500 মার্কিন জরিমানা করা হয়। টাকার অঙ্কে জরিমানার পরিমাণ প্রায় 2 লাখ টাকা। শাস্তির পাশাপাশি বাফুফের প্রতি সতর্ক বার্তাও দিয়ে রেখেছে AFC। ভবিষ্যতে কোনো ম্যাচে বিলম্ব হলে আরও কঠোর শাস্তি আসবে বলে জানিয়ে রেখেছে AFC। শেষ করছি এখন চারদিক। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।